একেবারে গোড়াপত্তনেই বলি যে আজকের অনুষ্ঠানটার একটু অদ্ভুতুরে নাম আমরা দিয়েছি ঋতব্রত ও গরুর গল্প। না, প্রথমেই জানিয়ে দিই যে ঋতব্রত আমার দীর্ঘদিনের পুরনো সুহৃদ, তার সঙ্গে বিলক্ষণ আলাপ পরিচয় রয়েছে, কিন্তু আমি তাকে একবারও গরুর সঙ্গে তুলনা করছি না। গরুর ব্যাপারটা আলাদা, ঋতব্রতর ব্যাপারটা আলাদা। তুলনার জায়গা থেকে হয়তো দুটোর মধ্যে মিলমিশ হতে পারে, সেটার জন্য দায় এবং দায়ভাগ মোটেই আমরা নেব না, কারণ দুটো যুক্তির মধ্যে কোথাও মিলমিশ পাওয়া গেলে তার দায়িত্ব নিতে নারাজ। দেখুন, গরু ব্যাপারটা এমন একটা আমাদের হিন্দু ধর্মের কাছে যেটা কিন্তু অ্যাবসলিউটলি একেবারে মানে আজকে যে হিন্দুত্ববাদের ঈশ্বর, গরু ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো হচ্ছে, আমি কিন্তু মনে করি যে তার অনেক আগেই রাজনীতিতে কিন্তু গরু প্রবেশ করেছিল। এবং আজকে যতই গরুকে নিয়ে এলেবেলে কথা বলা হোক না কেন, এই গরুর ব্যবহারটা শুরু করেছিল কে জানেন? বলবো। এবং সো ইন্টারেস্টিং, দুটো গল্পের মধ্যে এত ভালো মিল রয়েছে, এটা নিয়ে কিন্তু আজকে প্রশ্নের পাঞ্চ। শনিবারের সকালে স্বাগতম, নমস্কার, আসসালাম আলাইকুম। ঋতব্রত ও গরুর গল্প। আবার বলি যে ঋতব্রত এবং গরুকে এক করছি না, কিন্তু ভালো করে অনুষ্ঠানটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং প্রত্যেকে কমেন্ট করবেন। এবং আমি জানাই যেটা, যে গরু বললে বা গরুর ঈশ্বর ইত্যাদি ব্যাপারটা বললে কিরকম একটা হিন্দুত্ববাদ, বিজেপির সিম্বল, বা উত্তর ভারতীয় গরুকে, বা এবার মানে কি বলা যায়, যে আমাদের ঈদুজ্জোহা গেল, যেটা বকরি ঈদ যেটাকে বলা হয়, সেখানে গরু কাটাই বন্ধ ছিল, এরকম নানাবিধ ঘটনা ঘটেছে। কিন্তু হিন্দু ধর্মে গরুকে পুজো করা হয় কিন্তু আজ নয়, দীর্ঘদিন। তার একটা লজিক হিন্দু ধর্মে দেওয়া হয়েছে। গরু মানে কিন্তু গরু, বলদ নয়। অনুষ্ঠানের নাম যদি বলদ রাখা যেত তাহলে আসল গল্পের মজাটা চলে যেত। তো এই যে গরু, গরুর দুধ, সেটা যেমন একটা শিশু ছোটবেলায় খায় তার মাতৃদুগ্ধের পর, তেমন একজন বৃদ্ধ মৃত্যুর আগে অব্দি একটু দুধ, মানে আমরা সেই বলে না বাঞ্ছারামের বাগানে দেখেছিলাম একটুখানি দুধ ইত্যাদি। তো সেই দুধটা একটা ভিটামিন প্রোটিনের কাজ করে, এবং যেহেতু মাতৃদুগ্ধ খেলে মাকে চেনা যায়, সেরকম গরুকে গরু মাতা হিসাবে ধরা হয়েছে হিন্দু ধর্মে। এবং এটা কিন্তু অ্যাবসলিউটলি বিজেপির সৃষ্টি নয়। রাজনীতিতে গরুকে কিন্তু নিয়ে এসেছিল বিজেপি না, আরএসএসও না, নিয়ে এসেছিল কংগ্রেস। এবং খুব ভালো করে যদি অনেকেই জানেন, তবু আমি একটু পাকামি করে বলছি, কিছু মনে করবেন না। কংগ্রেস স্বাধীনতা উত্তর যুগে, মানে ভারতের জাতীয় কংগ্রেস জওহরলাল নেহরুর নেতৃত্বে যে মন্ত্রিসভা হয়েছিল, তাদের যে পলিটিক্যাল সিম্বল, আজকে তো সিম্বল নিয়ে অনেক কাণ্ড কারখানা চলছে, সেই সিম্বলটি ছিল জোড়া বলদ। গরু না, কিন্তু যাই হোক, গরু বলতে তো দুটো বোঝে, একটা গাভী একটা বলদ। গাভী মানে হচ্ছে কি যার দুধ খাই। তো জোড়া বলদ কেন দেওয়া হয়েছিল? যে কৃষিজীবী মানুষ, ভারতবর্ষটা তো দাঁড়িয়ে রয়েছে কৃষিজীবীর উপর, বা কৃষি জীবনের উপর, বা কৃষি কর্মের উপর। সেই জন্য জওহরলাল নেহরুর এই সিম্বলটি পছন্দের ছিল, যে জোড়া বলদ। অর্থাৎ কিনা, জোড়া বলদ নিয়ে যদি মাটির উপর বা শস্যের স্থাপন করার জন্য উর্বর জমি তৈরি করা হয় লাঙল লাগিয়ে, তাহলে জোড়া বলদ থাকতো আগে। এখন তো সমস্ত ট্রাক্টর ফ্যাক্টর হয়ে গেছে, ও ছেড়ে দিন। তো জোড়া বলদ সিম্বল ছিল কংগ্রেসে দীর্ঘদিন। ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হন, তখন কিন্তু ওই দলের মধ্যে একটা ভাঙনের মতন ব্যাপার হয়েছিল, এবং ভাঙনের মতন ব্যাপার হওয়ার পর কংগ্রেস দুভাগে ভাগ হয়ে যায়। একটা কংগ্রেস ওল্ড, তারা ওই চরকার একটা চিহ্ন নিয়েছিল। আরেকটি হয় কংগ্রেস, মানে ভারতের জাতীয় কংগ্রেস, ইন্দিরা গান্ধী যেটা পরিচালনা করে ধরুন আপনার 69 থেকে 77 অব্দি তিনি প্রধানমন্ত্রিত্ব করেছিলেন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তিনি সর্বেসর্বা ছিলেন। তখন কিন্তু জোড়া বলদটিকে সরিয়ে দিয়ে গাই বাছুর আনা হয়। গাই অর্থাৎ গাভী।
এবং আপনারা দেখবেন যে সেই চিহ্নটা যদি পান তাহলে দেখবেন যে একটা বাছুর আহ গরুর দুধ খাচ্ছে, মানে মুখটা বাড়িয়ে রয়েছে আর কি। সুতরাং গরুর আবির্ভাব কিন্তু কংগ্রেসের হাত দিয়েই হয়েছিল, বিজেপির হাত দিয়ে নয়। এবার বিজেপির যেটা বক্তব্য যে গরুর ভূমিকাটা কি, দেখুন আদিকাল থেকে আমরা শাস্ত্র অনুযায়ী যেটা পড়েছি সেটা গরু যে ব্যাপারটা, মানে যার দুধ খায় গাভী বা গরু মাতা যাই বলুন না কেন, তো সেটা কিন্তু পুরনো ইতিহাস থেকে চলে আসছে, চিরকালই সেটা ছিল। এবং একটা অদ্ভুত ব্যাপার ছিল তখনকার দিনে, মানে বহু বহু যুগ আগে, মানে যখন আমাদের হিন্দু রাজারা রাজত্ব করতেন, সেই সময় কিন্তু মোষ বলি হতো, গরুরই আরেকটা আহ, প্রজাতি বলা যেতে পারে। তখন পুজোর সময় মোষ বলি হতো, এবং মোষ বলি হওয়ার পর লেখাই রয়েছে যে তার মাংস পর্যন্ত কিন্তু তৎকালীন রাজারা খেতেন। ফলে এই যে একটা ধর্মের বিভাজন হয়েছে গরুকে কেন্দ্র করে, যে গরু আমাদের সোর্স, দুধের সোর্স, সুতরাং সে গো মাতা, তাকে হত্যা করা যাবে না। তেমন বলদ, তাকে হত্যা করা যাবে না কেন? না সে কৃষিজীবীদের জন্য লাগে। কোনসা লাগে? ভারতবর্ষ কোন প্রান্তে এখন বলদ ব্যবহার করা হয়? উত্তর দিতে পারবেন না। তার কারণটা হচ্ছে এখন সব ট্র্যাক্টর এসে গেছে। কে এখন বলদ নিয়ে মাটি উর্বর করবে? তো হয় না, হতে পারে না। তো ফলে যারা কৃষিজীবী মানুষ তারা কিন্তু গরু বাড়িতে যেটা রাখেন তার দুধ তিনি নিজে খান, বা গোয়ালা হলে বা ঘোষ যাদেরকে বলা হতো, সেই শ্রীকৃষ্ণের আয়ন ঘোষের আমল থেকে চলে আসা যাদব বংশ বা যদু বংশের যেটা কথা বলা হয়েছিল, তারা কিন্তু গরুর দুধ বা গরুকে সিম্বলাইজ করেছে, এবং সেটা থেকে ট্রেডিশনালি গরু ব্যাপারটা চলে এসছে। কিন্তু তখন গরুরা বৃদ্ধ হয়ে গেলে দুধ না দিলে কি করা হতো আমার জানা নেই। আর পরবর্তী অধ্যায় যেটা হলো, যে এই অতিরিক্ত হিন্দুয়ানি আমাদের মধ্যে যেটা ছিল, আবার বলছি যে সেটা বিজেপি বা এই আরএসএস এর কীর্তি নয়, এটা কংগ্রেস। কেন? তখনকার দিনে হিন্দুরা, মানে কংগ্রেসের ভেতরে একটা স্ট্রং হিন্দু পার্টি ছিল, যেটার কি বলা যায়, বল্লভভাই প্যাটেল যার মুখ ছিলেন বা মাথা ছিলেন বলা যেতেই পারে। তো ওই সময়টা থেকে দেখা যেত যে গরুরা যতদিন দুধ দিতে পারতো, বৃদ্ধ হয়ে গেলে সেই গরুগুলোকে তারা বেচে দিত, এবং অবশ্যই সেটা মাংস হিসাবে। এবং আগে আমাদের বোধহয় কলকাতা থেকে হতো কিনা জানি না, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সেই গরুগুলোকে কেটে স্লাইস করে ইউরোপের সব প্রান্তে পাঠানো হতো। হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী যেটা বলা হয়েছে যে গরু খাওয়া নিষিদ্ধ, কোথাও লেখা নেই, কিন্তু এটা চালু কথা আর কি, মানে এটা খাবে না ওটা খাবে না মতন গরু খাবে না। হিন্দুরা গরু খাবে না, মুসলমানরা শুয়োর খাবে না। কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা গেছে যে হিন্দুরা বেশ রিলিশ করে বহু জায়গায় বহু সময় খেয়েছেন, কিন্তু নিষিদ্ধ খাদ্য হিসাবে, যে এটা খাওয়া উচিত না, পাবলিকলি খাওয়া দরকার নেই, কিন্তু তারা খেয়েছেন। মোষের মাংস খাওয়ার তো একটা ট্র্যাডিশনাল ব্যাপার রয়েছে, যে লখনৌতে বিক্রিও হয়, অনেকেই খান। এবং মোষ বলি দিয়ে তার মাংস খাওয়ার রীতি এখনো হিন্দু ধর্মের বহু প্রান্তে হয়ে থাকে। এছাড়া একমাত্র হিন্দু ছাড়া অফিসিয়ালি গরুর মাংস খেয়ে থাকে কিন্তু সারা পৃথিবীর মানুষ, সব ধর্মের মানুষ এক্সেপ্ট হিন্দু। হিন্দু ধর্মের অ্যাজ সাচ কোথাও লেখা না থাকলেও আমরা গরুর মানে আমাদের ছোটবেলা থেকে গরুর মাংস খাবো না এরকম ধরনের একটা ব্যাপার। গরুর মাংস খাবার দরকার নেই, গরুর দুধটা খেতে তো ক্ষতি নেই। তো কাজেই গরুর কাজটা হচ্ছে গিয়ে দুধ দেওয়া। কিন্তু কি ট্র্যাজেডি চিন্তা করুন, এই জায়গাটা থেকে গল্পটা ধরছি। গরু কেনা মানে আমরা সবসময় মেয়ে গরু কিনি, মানে যারা দুধের ব্যবসা করতে চায়। এবার যখন বাছুরটা হয়, সবসময় কামনা করে গোয়ালারা যে বাছুরটা যেন মেয়ে বাছুর হয়, তাহলে সেও আবার দুধ দিতে পারবে তারপর। কিন্তু অনেক সময় ছেলে বাছুর হয়, তো ছেলে বাছুর হলে মহা মুশকিল, সেটাকে কি করবে? কারণ গোয়ালাদের তো আর মানে কৃষিজীবী প্রত্যেকে না, সুতরাং কৃষিজীবীদের কাছে একসময় তারা বিক্রি করে দিত যে এটা চাষবাসের কাজে লাগাও। কিন্তু এখনকার দিনে সেটা বিক্রির ব্যাপার নেই, এখন তারা সরাসরি সেগুলো বিক্রি করে দেয় বিদেশে। সেটা মাংস অনেক সময় স্লাইস করে পাঠানো হতো, বিজেপির আমলে কি হয় আমি জানি না, কিন্তু সেটা বিক্রি হতো এবং মুসলিমদের কাছে বিক্রি করা হতো। তারা নানান ভাবে তার মাংস খেতেন বা ইয়ে খেতেন। আমার কিন্তু হিন্দু মুসলমান করার জন্য অনুষ্ঠানটি করছি না, আমি স্ট্রেট অ্যাওয়ে বললাম যে গরুকে গাভী মাতা বলা হতো, এবং তার স্রষ্টা কিন্তু কংগ্রেস পার্টি, এবং তাদের সিম্বল দিয়ে বা ইন্দিরা গান্ধীর থেকেও সেটা আপনারা ধরতে পারেন। এবার গরুর ব্যাপারটা হচ্ছে যে গরু যতক্ষণ দুধ দেয়
ততক্ষণ সে খুব পাওয়ারফুল। এবং কি ট্র্যাজেডি জানেন, মানে আপনি একটা গরু, ধীরে ধীরে একটা বাছুর বড় হয়ে গরু হলো, অনেক সময় কিন্তু বহু গরু তাদের দুধ দেওয়ার ক্ষমতা থাকে না। দেখবেন যে আমাদের বহু মায়েরা তাদের সন্তানকে দুধ খাওয়াতে পারে না, তখন ডাক্তাররা বলে যে ঠিক আছে কাউ মিল্ক খাওয়ান বা সেরিল্যাক ফেরিল্যাক ইত্যাদি করে ম্যানেজ করুন। আসে না, দুধ আসে না অনেক সময়, অনেক মাতৃ ক্রোড়ে বা গরুর ক্ষেত্রেও কিন্তু সেই ব্যাপারটাই হয়। দুধ যদি না আসে তাহলে সেটাকে দেখা হয় যে না, গরুটা দুধ দিত বা দিচ্ছে না। অতএব যতক্ষণ দুধ দেবে গরুর রেসপেক্ট বিরাট, এবং গরুর রেসপেক্ট বিরাট বলেই তাকে একেবারে খানদানি জায়গা থেকে মাথায় তুলে রাখা হয়। এছাড়া অ্যাজ সাচ কিছু জানি না, তবে আমি একটা জিনিস দেখি যে গরুকে পুজো করার ব্যাপারটা বাঙালিদের মধ্যে খুব একটা নেই। হ্যাঁ, ওই রাস্তায় গরু, তা একটা সময় ছিল আমাদের ছেলেবেলায় আমরা দেখতাম যখন, তখন তো মফস্বল অঞ্চল ছিল, কলকাতা শহরের মতন ভালো রাস্তা, বড় রাস্তা, এখন তো পুরো কর্পোরেট এরিয়া হয়ে গেছে। তখন গরুর গোবরটাও আমাদের দরকার হতো, সেটা বলদ দিক আর গরু দিক, সেগুলো নিয়ে ঘুটে বিক্রি হতো। এবং আমি নিজে দেখেছি যে 1 টাকায় তখনকার দিনে 30টা ঘুটে দেওয়া হতো, এবং ঘুটে ছাড়া তখন উনুন ধরানো যেত না। আমাদের তো তখন উনুন ছিল, মানে কয়লার উনুন থাকতো, গুল কয়লার উনুন থাকতো, কিন্তু উনুনটা ধরাতে গেলে কিন্তু ঘুটের দরকার হতো। আবার ঘুটের দরকার হতো এইভাবে যে বাড়িতে মশার উপদ্রব ইত্যাদি ইত্যাদি থাকলে ঘুটে জ্বালানো হতো। ফলে গরু কিন্তু আমাদের অনেক কিছু দান করে, এটা এটা অনস্বীকার্য। যে গরুর যেমন দুধ আমরা খাই তেমন ঘুটে দিয়ে ইয়ে হয়। আর আমাদের পুজোতে কিন্তু গরুর মানে কি বলা যায়, গোময় গোমূত্র কিন্তু লাগে একদম। ওই মানে আপনি চরণামৃত যেটা তৈরি হয় সেটা গোময় গোমূত্র দিয়ে সারা ভারতবর্ষের সমস্ত পুজো আছে। অর্থাৎ কিনা পুজোর কোনো একটা আঙ্গিক হিসাবে গরুকে ব্যবহার করা হয়, এবং এটা আদিকাল থেকে চলে আসছে, এটা নতুনত্বের কিছু নেই। ফলে গরুর উপর আমাদের একটা রেসপেক্ট আছে। কিন্তু ওই যে বললাম, আমরা কিন্তু খুব চতুর আজকের দিনে। গরু যতক্ষণ দুধ দেয় বা দুধ দেওয়ার টেন্ডেন্সিতে যদি থাকে তাকে খাতির যত্ন করা হয়। কিন্তু যে গরু দুধ দেয় না তাকে কিন্তু এই হিন্দুরাই বিক্রি করে দেয়। বেকার তার পেছনে আমি খড়, গুড়, খৈল এগুলো দেবো কেন, আমার পয়সা কোথায়? তো এই হচ্ছে ট্র্যাজেডি, যে যতক্ষণ গরু দুধ দেবে তার লাথি খেতেও রাজি রয়েছে সকলে, কিন্তু গরুর দুধটা দেওয়া বন্ধ হয়ে গেলে তার ভ্যালুয়েশন হচ্ছে জিরো। যতই গরুকে, আমাদের পাড়াতে দেখি মারোয়াড়ি বাড়ির মহিলারা, তারা কিন্তু ওই গরুকে সকালবেলা লুচি, সুজি ইত্যাদি নানা রকম খাবার দাবার দেয়। হিন্দুরা, এই আমাদের বাঙালিদের মধ্যেও অনেককে দেখেছি যে গরুকে খাবার দাবার ব্যাপারটা, কারণ এখন গরু ঘাস খেতে খুব একটা বেরোয় না, আর গরুকে তো দেখাই যায় না প্র্যাকটিক্যাল। এখন সব কর্পোরেট হয়ে গেছে, বলছি যে সব, আগে আমাদের মাঠ ঘাট ছিল, সেখানে বাড়ি উঠে গেছে, মাল্টি স্টোরেড বিল্ডিং উঠে গেছে। আগে যখন গরু আসতো, তো এখনো একাধটা খুঁজলে টুজলে এদিকে গরু পাওয়া যায়। ওই যে বললাম যে তাদেরকে একবারে সিঁদুর পরিয়ে লুচি সুজি ইত্যাদি খাওয়ানো হয়, মুখে গুজে দেওয়া হয়। আর ওই দূরে বসে থাকা বাজারের সামনের পল্টু যে ফুল বিক্রি করে, সারাদিনে ফুল বিক্রি করে সে হয়তো বাড়িতে ওই সব মিলিয়ে মিশিয়ে সবখানেক টাকা নিয়ে যেতে পারে, তার বেশি সে পারে না। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখে গরুটা লুচি আর সুজি খাচ্ছে, আর তার ভাগ্যে খিদে পেলে পেটে কিল মেরে ওই কি খাওয়া যায়, একটুখানি মুড়ি একটু চা যদি খেতে পারলো ওই বাজারে বসে থাকা ফুলওয়ালাটাকে দেখে। ফুলওয়ালা কেন, সবাই তাই। তো এই আমাদের অতিরিক্ত মাত্রা ছাড়া কিছু নাটক ন্যাকামি তো আছেই। আবারও বলি যে ধর্মের জায়গা থেকে গরু অবশ্যই আমাদের একটা ঈশ্বরের মতো জায়গা ছিল, সেটাকে এখন বিশেষভাবে ক্যাপিটাল করছে বিজেপি এবং হিন্দু পার্টি, কিন্তু স্রষ্টাটা কিন্তু কংগ্রেস, জানেন তো। তো এই গরুর গল্পের সঙ্গে ঋতব্রত বাবু কোথাও জড়িয়ে যাচ্ছে, কোথায় জড়াচ্ছেন বলবো একটা ছোট্ট বিরতির পর। ফিরে এসে যে ঋতব্রত এবং গরুর গল্পের মজাটা কোথায় জানাবো আপনাদের একটা বিরতির পর, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983 00
48333. Visit us www.padmalayagroup.in. ফিরলাম বিরতির পর, এবার ইন্টারেস্টিং, খুব ভালো করে শুনুন, এই গরুর গল্পের সঙ্গে তাকে মিলমিশ খুঁজে পাবেন। এখন ঘটনা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমার দীর্ঘদিনের পরিচিত, রীতিমতো কথাবার্তা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মানে বলে না যে খুব ভালো কপাল নিয়ে জন্মায় যারা, ভাগ্য টাগ্য যারা মানেন টানেন, ঋতব্রত হচ্ছে সেই গোত্রীয়। ঋতব্রতকে আমি চিনি 2005-06 এই সময়টা থেকে, তখন বা আর একটু পরে হতে পারে, 6-7 হতে পারে। তখন ঋতব্রত কোয়ালিফাইড, কোনো সন্দেহ নেই, প্রচুর পড়াশোনা আছে। শ্রমিক ভট্টাচার্যের যেমন প্রচুর পড়াশোনা, তেমন ঋতব্রতর কিন্তু প্রচুর পড়াশোনা রয়েছে। ভালো বক্তা, ইংরেজি, হিন্দি, বাংলা তিনটেই ভালো বলতে পারেন। এবং ঋতব্রত যখন প্রথম আমার সঙ্গে আলাপ হলো, তখন একেবারে সিপিএম কে আমি কোনো মানে রাত্রের অনুষ্ঠানে বসে তুলোধনা করতাম। ঋতব্রত প্রথমেই আমাকে চেপে ধরেছে, তুমি এরকম গালাগাল করছো, তুমি কি জানো কমিউনিস্ট পার্টির সম্বন্ধে, প্রচুর পড়াশোনা করতে হয়, হ্যানা ধ্যানা জ্ঞান 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 করলো। তখন তিনি কিন্তু ওই সিপিএম পার্টির যুব কিছু একটা ব্যাপার, সর্বভারতীয় স্তরে তার একটা হত্যাকর্তা বা প্রেসিডেন্ট বা সেক্রেটারি এরকম বুঝে কিছু ছিলেন। বুদ্ধবাবুর নজরে খুব দ্রুত চলে আসে, ছেলেটা পড়াশোনা জানা, এবং ঋতব্রতকে তিনি প্রায় তুলে আনলেন। তুলে আনার পর মানে ঋতব্রত টোটাল ব্যাপারটাই এত দ্রুতালয় হয়েছে, তাকে তিনি শটান রাজ্যসভায় পাঠিয়ে দিলেন। ভালো বক্তা ছিল। কিন্তু ব্যক্তিগতভাবে আমি ঋতব্রতর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না, কারণ ঋতব্রত এবং ঋতব্রত স্ত্রী দুজনেই আমার অত্যন্ত প্রিয়। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে তিনি সিপিএম থেকে বিতাড়িত হলেন, এবং সুমন চট্টোপাধ্যায় তার বাংলা স্পেয়ারে বলেছেন যেটা, বা কুণাল ঘোষ মুখপাত্র, এখন মানে তৃণমূল কংগ্রেস দলের প্রধান মুখপাত্র বা একমাত্র মুখপাত্র, গতকাল ঠিকঠাক হয়ে গেছে। তো তিনি তো কতগুলো ছবি ছক্কা যেগুলো দিয়েছেন সেগুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না, আপনারা প্রত্যেকেই জানেন। তো এই ঘটনা, মহিলা সংক্রান্ত ঘটনা যখন সিপিএম এর গোচরে এলো, এবং তার সঙ্গে আরো আনুষঙ্গিক কিছু, খুব দামি ঘড়ি ব্যবহার করে, খুব কাপ্তানি করে, কোথা থেকে টাকা আসছে ইত্যাদি ব্যাপারগুলো সিপিএম এর পার্টির অভ্যন্তরে যখন আলোচনা হলো, এবং এই মহিলা সংক্রান্ত ব্যাপারটা মানে খুব খারাপ জায়গায় গেল, এবং সেই ভদ্রমহিলা নাকি রেপ কেস টেপ কেস ইত্যাদি করে দিয়েছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন থানায় টানায়। জানি না, যেটা আমি দেখলাম আর কি, এটা আমার সৃষ্ট তো নয়, তাতে করে তাকে বহিষ্কার করা হলো দল থেকে। তো ঋতব্রতর সঙ্গে তো কথা হতো, তা আমি বললাম তুমি কি তৃণমূলে জয়েন করবে? তখন সে তৃণমূলের সঙ্গে খুব ঘনিষ্ঠ হচ্ছে, বলে না ওইভাবে হওয়া যাবে না, আমি এখন সিম্বললেস সাংসদ, পুরো টার্মটাকে শেষ করবো। টার্মটা শেষ হলো, তিনি শটান ঢুকে গেলেন কিন্তু তৃণমূল কংগ্রেসে। আচ্ছা, তৃণমূল কংগ্রেসে প্রবেশের মাঝখানে তার সঙ্গে কি বিজেপির কোনো যোগাযোগ হয়েছিল? সেরকম কিছু কথাবার্তা কিন্তু শুনেছি, যে তিনি একটা আস্তানা চাইছিলেন এবং বিজেপি সঙ্গে একটা যোগাযোগ হয়েছিল, তারপরে শেষ পর্যন্ত বিজেপি তাকে নেয়নি, কারণ এইসব কেচ্চা কেলেঙ্কারির ব্যাপার স্যাপারের সঙ্গে যুক্ত থাকার জন্য তাকে নেওয়া হয়নি। এটাও সুমন বাবুর কথা, আমার নয়। যাই হোক কেন, এরপরে যে ঘটনাটি ঘটলো সেটা তৃণমূল তাকে নিল। আচ্ছা, তৃণমূলের এই যে হটকারী কিছু ব্যাপার স্যাপার রয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বা তৎকালীন নেতারা বলুন, যে ঝটপট সিপিএম এর লোকের প্রতি তারা এত গদগদ থাকতো, একেবারে জিভ দিয়ে লালা পড়তো, যে সিপিএম এর থেকে কেউ আসতে চাইলে তাকে টকাত করে নিয়ে আসা হয় দলে। তো এই ভুলগুলো করা হয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন, নাকি ওই সময় সামহাউ অভিষেকের সঙ্গে যোগাযোগ হয়েছিল, বা প্রথম দিকে মুকুল রায়ের সঙ্গে কথা হয়েছিল, পরে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগের মাধ্যম দিয়ে অভিষেকের হাতে এসে পড়েছিলেন, এরকম একটা গল্প বাজারে চালু রয়েছে। তবে হ্যাঁ, তাকে দলে নিয়ে এসে দায়িত্ব দেওয়া, আইএনটিটিইউসি, যে আইএনটিটিইউসির যে কি ভূমিকা আমি আজ অব্দি জানি না, সর্বভারতীয় ক্ষেত্রেও কাজ করা, রাজ্যের ক্ষেত্রেও কাজ করা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ট্রেড ইউনিয়ন ব্যাপারটা নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট হোক, এটা প্রথম থেকেই হাওয়া করে দিয়েছে। তাহলেও একটা পোস্ট হিসাবে তিনি ছিলেন। উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হয়, এবং উত্তরবঙ্গের দায়িত্ব টোটালি ফেল করে। মানে ফেল করেন মানে কিভাবে, 2019-এ যেমন একটা ডুবন্ত জাহাজের মতন অবস্থা হয়েছিল, উত্তরবঙ্গে সবকটা আসন বেরিয়ে গিয়েছিল, তাহলে সেখানে বসে তিনি কি কীর্তি স্থাপন করেছিলেন আমি জানি না। 2021-এও উত্তরবঙ্গের একেবারে বলা যেতে পারে মালদা অব্দি টোটাল যে সিট ছিল 54-55টা, তার মধ্যে সামান্য কয়েকটা সিট পেয়েছিল, তার কৃতিত্ব কোনোটাই ঋতব্রতর না,
তো ঋতব্রত টোটালি ফ্লপ। এই যে ফ্লপ সিচুয়েশন, এটার পরেও কিন্তু তার উত্থানটা কমেনি। তাকে আবার দলের মধ্যে ডেকে নিয়ে এসে 2021-এর পর থেকে আস্তে আস্তে দায়িত্ব দেওয়া হলো, দায়িত্ব বাড়ানো হলো, রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হলো। এবং রাজ্যসভায় তাকে যেদিনকে পাঠানো হলো সেদিনকে আমি ফেসবুক লাইভে তাকে কনগ্রাচুলেশন করেছিলাম যে ভালো করে তুমি লড়াইটা দাও ওখানে। তো আপনাদের একটা খুব গোপন কথা বলি, 2024 বুঝতে পেরেছেন, আমি মানে একাদশীর দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে যাই, এবারও যাব। এবং কালী পুজোর দিন আমাদের স্বাভাবিকভাবেই তার বাড়ির পুজোতে নিমন্ত্রণ, তাই আমার বলে না, সারা পাড়া প্রতিবেশী সবার লাইন দিয়ে সবাই খিচুড়ি প্রসাদ নিয়ে যায়। তারাই গালাগাল করছে এখন মমতাকে, ওই খিচুড়ি পিচুড়ি খাওয়া হয়ে গেলে। এটা বাঙালির চরিত্র অবশ্য, যদিও মানে খিচুড়ির জন্য দলকে সাপোর্ট করতে হবে এমনটা বলছি না, মানে তখন একবারে গদগদ চিত্ত আর কি। তো ফলে ওইখানে গিয়ে বসেছি 2024, পারফেক্ট, কোনো ভুল নেই এতে। মানে ওই আপনার ইয়েটা হয়ে যাওয়ার পর, লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পর যেই একাদশী ছিল, তা আমি একটা চেয়ারে বসে রয়েছি, আর কিছুক্ষণ বাদে দেখলাম ঋতব্রত খুব রোগা হয়ে গেছে, খাওয়া দাওয়া কন্ট্রোল করেছে, ওর সুগার রয়েছে, হাই সুগার, এবং সম্ভবত ইয়েও নেয়, ইনসুলিনও বোধহয় নেয়। তা ও তার স্ত্রীকে নিয়ে এসে বসলো, আমারই পাশে বসেছিল। তা মমতা বন্দ্যোপাধ্যায় একবার করে ভেতরে চলে যাচ্ছেন, একবার করে বাইরে আসছে, এসে প্রত্যেকের সঙ্গে হ্যাঁ হ্যালো হাই ইত্যাদি ইত্যাদি কথা বলে ঋতব্রতর সঙ্গে কয়েক সেকেন্ড মানে ভালো তো, ভালো থেকো, দুজনে প্রণাম করলো। এবং এর বেশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম না তাকে খুব একটা পাত্তা দিতে। এবং তারপরে আমি উঠে দিদিকে প্রণাম করলাম, আমাকে বলে প্রসূন পেছনে গিয়ে বসো, এখন বাড়ি যাবে না। পারফেক্ট, কথায় কোনো 19-20 কিছু নেই, একদম গ্যারেন্টি দিয়ে বলছি, আমার কথার মধ্যে ফালতু কথার কিছু ব্যাপার নেই, যে বসো পরে কথা হবে। আমি উঠে পেছনে চলে গেলাম। ফলে এটা খুব কনফার্মেশনের জায়গায় বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে ঋতব্রত গাদ্দারি করেছেন, সিপিএম তাকে তাড়িয়ে দিয়ে ভালো করেছে, আমার ধারণা যে তার উত্থানের পেছনে যতটা অভিষেকের হাত ততটা মমতার হাত নয়। এবার তিনি রাজ্যসভায় দিব্যি কাটাচ্ছিলেন, হঠাৎ করে তাকে নিয়ে আসা হলো বিধানসভায়, এবং সকলেই জানে যে বিধানসভায় তো জিতবো, এবং ঋতব্রত কে ওই ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠনের মন্ত্রী করা হবে, এই ব্যাপারটার মধ্যে ঋতব্রত লাফ দিয়ে চলে আসলো, এবং তিনি ক্যান্ডিডেটও হলেন, খুব সেফ সিট দেওয়া হলো। আবার আপনাদেরকে বলি যে 80টি আসন তৃণমূল কংগ্রেস জিতেছে, সে তৃণমূল কংগ্রেস ভাগাভাগি হোক আর যাই হোক, সে 80টি আসনের পেছনে মুসলিম ভোটটাই কাজ করেছে, আর অন্য কিছু না। পিওর হিন্দু বেল্টে একটাও আসন পায়নি কিন্তু তৃণমূল, মানে মুসলিম বেল্ট। এবং এই উলুবেড়িয়া উত্তরের যে জায়গাটা, সেখানে বিপুল মুসলিম, তাদের ভোটে তিনি জিতে আসলেন। এবং জিতে আসার পরেই পাল্টি। কেন পাল্টি, কেন তিনি একটা আলাদা তৃণমূল তৈরি করলেন, এবং কেন তার সঙ্গে ওই 58 জন যুক্ত হলো, কোথায় গিয়ে সই করলো, খুব ধোঁয়াশা। প্রথম কথাটা হচ্ছে যে তিনি যে দিল্লি গিয়েছিলেন, কিছু সূত্র মারফত যে খবরগুলো পাচ্ছি, আবারও বলছি সূত্র মারফত, আমার খবর নয়, সেখানেই শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কিছু কথাবার্তা হয়, এবং কথাবার্তার ফাঁকে তিনি যে কতগুলো কেস কামারি খেয়ে বসে আছেন, বিশেষ করে মহিলা সংক্রান্ত, সেটা খুব ডেঞ্জারাস। এবং ক্ষমতায় যখন বিজেপি এসছে ছেড়ে কথা বলবেন এটা ভেবে তিনি ভাবলেন হয়তো যে এই কেসটা যদি ডাকা মানে ফ্ল্যাশ হয় এবং মহিলা এখনো বিদ্যমান, তাহলে বিশাল কেস খাবে। মানে কি কি সব ধারা রয়েছে, সেসব ধারাতে অন্তত 7 থেকে 10 বছরের জেল পর্যন্ত হতে পারে বলে আমি শুনেছি। ফলে ওরা লাইন ফাইন করে যে কি করা যায় ইত্যাদি, কি তাদের কথা হয়েছে ফার্দার আমি জানি না, তবে একটা কথাবার্তা হয়েছিল। তারপরে তিনি ফিরে এলেন, এবং তার উত্থানের পেছনে তার গুরু যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা সবাই মিলে টার্গেট করলেন। শুধু তারা না, মানে এমএলএ যারা হয়েছে তারা বাদেও এই যে দল ছাড়ছে বিভিন্ন দলের নেতা ফেতারা, কাউন্সিলর ইত্যাদি, প্রত্যেকের একটি কথাই কমন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে চলবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের পক্ষে ক্ষতিকারক, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে দলকে ডুবিয়েছে। কারা বলছে জানেন? কারা বলছে? টোটাল যারা যারা বলছে, যারা যারা কাউন্সিলররা দল থেকে বেরিয়ে যাচ্ছে অভিষেকের উপর দোষ দিয়ে, তাতে তো বাহানা দরকার। সে একটা কথা আছে জানেন তো, একটা শের আছে, শুনে নিন। চাহে হুসনে ওয়ালি কি বাপ মার যায়, চাহে হুসনে ওয়ালি কি বাপ মার যায়,
বাহানা মত কা और हम उनके घर जाए। তার মানে কি, আমি চাই যেন আমার প্রেমিকার বাবা মারা যায়। চিন্তা করুন, এটা মজাদার ব্যাপার। আমি চাই আমার প্রেমিকার বাবা মারা যাক। বাহানা মানে কারণটা হচ্ছে কি আমার প্রেমিকার বাবার মৃত্যু, আর হাম উনকে ঘর যায়, এবং সেই মকাতে আমি আমার প্রেমিকাকে দেখতে যাই। তো এখানেও হচ্ছে কি সেটাই বাহানা, এক বাহানা চাই। তো এই বাহানাটা হচ্ছে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে দলটা ছাড়তে হবে তো কিছু লজিক দেখাতে হবে। মমতাকে তো গালাগাল করা চলবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা মানে তার ছবি না লাগালে তো এরা ভোগের খাতায়। এবার যে কজন দল ছেড়েছে বা যারা যারা যে প্রান্তে দল ছেড়েছে, এই যে অরূপ চক্রবর্তী এবং কি ঘোষ, সব নামও মনে থাকে না। বিশ্বাস করুন, আমি অনেস্টলি বলছি, তৃণমূল হেরে যাওয়ার পর আমি স্তম্ভিত হয়ে গেছি। এই দলটাকে এত ভালোবাসতাম, মানে চোরের রাজত্ব, যাকে ধরছে সেই চোর কিংবা ছ্যাচোর এরকম ধরনের বেরোচ্ছে। আবার আপনাদেরকে বলি যে 90 থেকে 92% তৃণমূলের সাপোর্টার, তারা আদর্শবাদী, তারা মমতাকে ভালোবাসে, আজকেও দলটাকে মানে ভালোবাসে। আর ওই 6-8% হচ্ছে করাপ্টেড, যারা নেতা স্থানীয় লোক, যে যেখানে পেরেছে লুটে পুটে চুরি চামারি করেছে। তাহলে আমি 92% লোকের সঙ্গে তৃণমূলকে সাপোর্ট করব বা মমতাকে ভালোবাসবো, নাকি 8% চোরের জন্য অভিষেককে গালাগাল করবে? এই প্রশ্ন থাকতেই পারে। এবার যে কি গেমটা হয়েছে সেটা এখানে পুরো বিস্তারিত বলতে চাই না। তারপরে গেমটা সাজালো কিন্তু ঋতব্রত, এবং তিনি প্রায় প্রত্যেক যারা বিধায়ক, যারা দল ছেড়ে মমতাকে ছেড়ে যারা উল্টো দিকে গেছে, তাদের বেশিরভাগই কোনো না কোনো করাপশনের সঙ্গে যুক্ত রয়েছে, এবং তাদের কাছে এই ফোনও গেছে। শোনা যাচ্ছে যে একেবারে তদন্তকারী ব্যাপার স্যাপারের থেকেও ফোন গেছে। তার সত্য মিথ্যা বলতে পারবো না, যে দল ছাড়াও তারা বিপদে পড়বে। এবার দল তো তারা ছাড়লেন, এবং তাদের রক্ষাকর্তা অর্থাৎ গাভী হিসাবে হাজির হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই গরু এসে গেছে, আমি ঋতব্রতকে গরু বলছি না, গাভী। যে গাভীটাকে কিনে আনা হলো প্রচুর দুধ দেবে, তো সেই দুধের লোভে সকলে কিন্তু ঋতব্রতর সঙ্গে যুক্ত হলো, এবং যুক্ত হওয়ার পর তারা কিন্তু কনফার্ম হয়ে গেল যে আপাতত পুলিশ কেস বলুন বা এটা ওটা বলুন বা সিবিআই ইডির কেস থাকলে সেটা বলুন, সেগুলো থেকে বাঁচা যাবে, ঋতব্রত বাঁচাবে, কারণ সে তো দুধেল গাই, মানে গরু বলছি না কিন্তু দুধেল গাই, সে তো দুধ দেবে। তো সুতরাং তার উপর ভরসা করে এরা সব মিলে এক হয়েছে। তো এই গত পরশুদিন রাত্রিবেলা থেকে গতকাল অব্দি এদের যারা বেরিয়ে গেছে, যাদের মধ্যে মুসলিম একটা বড় কমিউনিটি রয়েছে, তারা তো সবাই করাপ্টেড নয়। তাদেরকে বলা হয়েছে যে মমতাকে অ্যাডভাইসার হিসেবে নেওয়া হবে, যেরকম ভাবে নরেন্দ্র মোদীর মানে কমিটিতে এখন লালকৃষ্ণ আদবানি অ্যাডভাইসার, বাড়িতেই বসে থাকে, তার অ্যাডভাইস কেউ নেয় না। মমতাকে ওরকম একটা বৃদ্ধ নগরীতে পাঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনা, এবং এটা যে পুরোপুরি ভাবে বিরাট শক্তি তাকে সহযোগিতা করেছে তা বলাই বাহুল্য। এবার শক্তি দুরকম, কোনটা বিশ্বাস করবো জানি না। সেটা হচ্ছে গিয়ে যে শ্রমিক ভট্টাচার্য গতকাল বলেছে এই নব্য তৃণমূল ফিনামূলকে আমরা বুঝি না। প্রিয়াঙ্কা টিবরিওয়াল, যিনি এই কি বলে ঋতব্রতর বন্ধু শাহবাবু, যিনি জিতেছেন এবং প্রিয়াঙ্কা হেরেছেন, তার এলাকায় গিয়ে সে বাড়ি ভাঙা হয়েছে ইয়ে দিয়ে। তা ছবিটা একটা যাচ্ছিল দেখছিলাম, তার বাড়ি ভাঙা হয়েছে, এবং টিবরিওয়াল এতটাই খেপে গেছে যে কে লিডার ফিডার জানি না, এই লোকটা করাপ্টেড, চোর, তোলাবাজ, মানে এই সন্দীপন সাহাকে বলেছেন যে একে আমি ছাড়বো না, একে আমি দেখে নেব। এবং আপনাদেরকে বলি যে শ্রমিক ভট্টাচার্য যে স্ট্র্যাটেজিতে চলছেন, আগের দিনও বলেছি, তাতে দল পাল্টে নতুন তৃণমূল করলাম আর বেঁচে গেলাম পুলিশের কেস থেকে, বেঁচে গেলাম সিআইডি থেকে, সিবিআই থেকে, এমন ভাবনাটা ভুল। আপনি ভাবছেন আপনার গরু চিরকাল দুধ দেবে, দুধ দেওয়া বন্ধ হবে, এবং যেদিনকে দুধ দেওয়া বন্ধ হবে সেদিনকে আপনারা কেস খাবেন, কারণ গরুটাকে বিক্রিও করতে পারবেন না, কোথায় বিক্রি করবেন? ফলে চিন্তায় পড়ে গেছে যারা যারা মোটামুটি অনেস্ট লিডার। আসলে কি ব্যাপারটা হয়েছিল জানেন তো, ঋতব্রতর সম্ভবত প্ল্যান ছিল যে টোটাল টিমটা নিয়ে বিজেপিতে ঢুকে যাবে, কিন্তু বিজেপির কথা পরিষ্কার যে আমাদের দলে কোনো মুসলিম অ্যালাউ না, তুমি আলাদা একটা পার্ট করো, সেখানে থাকো, থেকে আমাদের সাপোর্ট দেবে প্রয়োজনে। কিসের সাপোর্টের দরকার? 208টা আসন যাতে, তার তো সাপোর্টেরও দরকার নেই।
যেটা মহারাষ্ট্রের সঙ্গে এটা কোনো কিন্তু তুলনা করবে না। মহারাষ্ট্রে হর্স ট্রেডিং হয়েছে, পয়সা কড়ি ইত্যাদি ইত্যাদি গল্প টল্প শুনেছি, যেখানে হেমন্ত বিশ্ব শর্মা টর্মার একটা ভূমিকা ছিল, এবং সেটা হেমন্ত বিশ্ব শর্মাকে যখন ওই রজত শর্মা প্রশ্ন করেছেন তিনি হেসে উড়িয়ে দিলেও সেখানে তাদের দরকার ছিল মিনিস্ট্রি করতে গেলে বা কেন্দ্রে সাপোর্ট নিতে গেলে যে ব্যাপার গুলো দরকার ছিল সেই সাপোর্ট গুলো তারা পেয়েছে সেই জন্য তাদেরকে খাতির যত্ন করে নিয়ে আসা হয়েছে। কিন্তু এদেরকে খাতির করবে কেন? এদের তো মানে অধিকাংশই করাপ্টেড। একটা হতে পারে যে একটা রাজ্যসভার আসন বাড়তে পারে। এবং ঋতব্রত কি বললেন? ঋতব্রত বললেন যে এরা যদি ভালো কাজ করে তাহলে সাপোর্ট করব, এরা যদি ভুল করে তাহলে তার সমালোচনা করব, কিন্তু আমরা হাউস থেকে বেরোবো না। মানে প্রতিবাদের ব্যাপার নেই, কম্প্রোমাইজড এভরিথিংস। ফলে আবারও বলি আপনাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন ইতিহাসের খাতায় চলে গেছে, অতীত। আপনার গত 15-20 দিন ধরে টিভি দেখেছেন বা খবরের কাগজ দেখেছেন, আপনাদের একটা প্রশ্ন করি, কটা শুভেন্দু অধিকারীর খবর রয়েছে? কটা নতুন মন্ত্রীরা কি প্ল্যানিং করছে তার খবর রয়েছে? কিচ্ছু খবর নেই, শুধু তৃণমূল 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 আর মমতা। টিভিতে অবশ্যই সেগুলো ব্যঙ্গ করে হচ্ছে বা তার বিরুদ্ধাচরণ হচ্ছে। আরে নেগেটিভ নিউজটা নিউজ, খবরের মধ্যে আজকেও ভেসে রয়েছে, টপ হেডলাইন নিউজ হচ্ছে কিন্তু রেগুলার করছে মমতা নিয়ে। পাবলিক যারা মমতাকে ভোট দেননি, ট্রেনে ট্রামে বাসে সর্বত্র তাদের একটাই আলোচনা যে মমতা কি করছে, মমতা কোথায় যাচ্ছে, মমতার তাহলে কি হবে। দেখুন, একটা কথা আপনাদের পরিষ্কার বলে দিই, খুব ভালো করে শুনে রাখুন, অতিরিক্ত আধিক্যতা এবং অতিরিক্ত প্রেম, অতিরিক্ত ভক্তি, এই যে অতিরিক্ত মাত্রা ছাড়া ভক্তির সঙ্গে না একটা মানে চুলের ফারাকে আরেকটা জিনিস আছে, মানে এরপর একটা কি হতে পারে, একটা হচ্ছে ভক্তি, একটা হচ্ছে মাত্রা ছাড়া অতিরিক্ত ভক্তি। মানে ভক্তি থেকে মাত্রা ছাড়া অতিরিক্ত ভক্তিতে কিন্তু ডিফারেন্স আছে। কিন্তু মাত্রা ছাড়া অতিরিক্ত ভক্তি বা আনুগত্যের এক চুল দূরেই আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ঘৃণা। ঘৃণা, অপছন্দ, সর্বনাশ। এবং সেটাই হয়েছে এই ঋতব্রত এর একেবারে মানে দিদি বলতে গদগদ দিদির মতন লোক হয় না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লেনিন ফেনিন বলে, তার এক চুল দূরে গিয়ে পুরো পাল্টি ঘৃণা এবং ঘৃণা ছড়ানো। এবং আরেকটা কথা যেটা বলবো, যে এখন মিডিয়া মহলে শুভেন্দু যে নতুন ব্যাপারগুলো করছেন মুখ্যমন্ত্রী হিসাবে, সেগুলো কোনো খবর নেই, সে খবরগুলো তুলেও ধরা হচ্ছে না, তাদের কি প্ল্যানিং প্রোগ্রামিং। এমনকি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তাদের দলের নানান মুখপাত্রকে যখনই কেউ ধরছেন তাদের প্রশ্ন থাকছে, আচ্ছা মমতার কি হবে, আচ্ছা তাপস রায় আপনি বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি, একদম শেষ হয়ে যাবে পার্টি। আরে শেষ যদি হয়ে যায় তাহলে মুখে 50 বার বলার দরকারটা কি, পার্টি তো গেছে। তবু মমতা ভেসে আছে। আবারও বলি, যে মানুষরা মমতাকে ঘৃণা করে ভোট দেয়নি, এই চরম ঘৃণা এক চুল দূরেই কিন্তু একটা ব্যাপার আছে, এক চুল দূরে, তার নাম হচ্ছে ভালোবাসা। আপনি দেখবেন যে আপনি একটি মেয়েকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে পাত্তা দিল না, দেখবেন যে আপনার গভীর প্রেমের থেকে একটা পরম ঘৃণা তৈরি হবে। বাজে মেয়ে 50টা ছেলের সঙ্গে ঘুরে, কারণ আপনি পাননি সেই জ্বালা থেকে, মেয়েটাকে খারাপ বলতে শুরু করবে। আবার উল্টোটাই যদি হয়, একটা মেয়েকে চাইছেন কিন্তু তার প্রতি একটা ঘৃণা তৈরি হয়ে গেছে, এবার মেয়েটি ঘুরে দাঁড়িয়ে বলল যে না আমার ভুল হয়ে গেছে, বা ঠিক আছে তোমার সঙ্গে আমি কথা বলবো কিন্তু বন্ধুত্ব রাখবো, প্রেম করতে পারবো, অ্যাকচুয়াল দূরেই আপনার মধ্যে প্রেমটা ভেসে উঠবে, ঘৃণাটা চলে যাবে। এটা আমি বাস্তবিক ইয়াং জেনারেশনের কথা বললাম। তেমন রেগুলার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অবজ্ঞা, তাকে নিয়ে হাসি ঠাট্টা, তাকে ঘৃণা করার অ্যাকচুয়াল দূরেই রয়েছে কিন্তু ভালোবাসা। আপনারা দেখবেন যে মানুষ এখন অনেক কিছু চিন্তা করছে, আহারে বেচারা, দেখেছো কি বেঈমান। একটা পত্রপত্রিকা বলুন, একটা মিডিয়া বলুন, একেবারে ঘোরতর মমতা বিরোধীরাও বলুন, প্রত্যেকে তুলোধনা করছে কিন্তু ঋতব্রতকে। এবং শ্রমিক ভট্টাচার্য বলেছে যে তাদের পাত্তা দেওয়া হবে না, এবং যার যা আইন কানুনি ব্যাপার আছে সেগুলো দেখা হবে। গরুর দুধ, সে বলে না যে গরুর যখন বয়স হয়ে যায় আর দুধ দিতে পারে না, কি হতো, ছাল চামড়া ছাড়িয়ে সেটা কেটে বিক্রি হয়ে যেত। দেখার ব্যাপার নতুন গরুটির ছাল চামড়া কবে তোলা হচ্ছে এবং তার মাংসটা কবে বিক্রি হচ্ছে, আমাদের নজরে থাকবে। শেষ করছি, নমস্কার, আদাব।